এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে সিলেটের টিলাগড় এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। ইকরাম, ধন্যবাদ। অতীত ইতিহাস পর্যালোচনা করে সিলেট অঞ্চলকে ডেঞ্জার জোন অর্থাৎ ভূমিকম্পের ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সব কিছু মিলে সিলেটে যে ভবন তৈরি করা হচ্ছে সবগুলো সেই আলোকেই তৈরি করার কথা রয়েছে এবং সেই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। নূর আজিজুর রহমান সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি আমাকে বলবেন সিলেটে যে এই পর্যন্ত কতটি ভবন আছে, সুউচ্চ ভবন কতটি আছে এবং নতুন কতটি ভবন নির্মাণের জন্য আপনাদের কাছে নকশা অনুমোদনের জন্য আছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের 6 তলা থেকে উপরে যে ভবনগুলো এগুলোকে সুউচ্চ ভবন হিসেবে ট্রিট করা হয়। সিলেট মহানগরীতে প্রায় 5,000 উপরে সুউচ্চ ভবন রয়েছে এবং বর্তমানে আমাদের কাছে জমা আছে প্রায় 300 প্ল্যানের সংখ্যার অধিক। তো আমাদের রানা প্লাজার পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটা কমিটি গঠন করে দিয়েছিল সদস্য বিশিষ্ট। সেই 13 সদস্য বিশিষ্ট কমিটি প্রতি 3 মাসের মধ্যে মিটিং করে এগুলা অনুমোদন করে দেওয়া হয় আর কি। সেক্ষেত্রে যে অনুমোদন করেন, যে সিলেট নগরীতে যে ভবনগুলোকে অনুমোদন করে থাকেন বা নকশাগুলোকে আপনার অনুমোদন করার পরে যারা নকশা মানছে না কিংবা আপনাদের কথা না মেনে তারা ভবন তৈরি করছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা বা এগুলো আপনারা লুকআপটা করছেন কিনা? আসলে আমাদের ইমারত নির্মাণ বিধিমালা 1996 এবং বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট 1952 এরপরে বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 অনুমোদিত হয়েছে এবং এগুলো অনুসরণ করা হচ্ছে। আমাদের যে প্রসিডিউরটা সেখানে হচ্ছে যে প্রত্যেকটা বিল্ডিং যখন নির্মাণ করা হয় সেক্ষেত্রে আসলে সিটি কর্পোরেশন যে পর্যাপ্ত ইঞ্জিনিয়ার বা ওইভাবে সরঞ্জামের জন্য তদন্ত করে দেখা এটা একটু কঠিন। এতে আমাদের আইনি একটা বিধিমালা রয়েছে যে বাড়িটা নির্মাণ করবে সে একজন ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে। সেই ইঞ্জিনিয়ার সাথে বাড়ির মালিকের 300 টাকার স্ট্যাম্পে একটা চুক্তি থাকবে যে সে যেহেতু সিলেট সবচেয়ে, আপনি বলেছেন যে সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকা এবং বর্তমান জোনের মধ্যে সবচেয়ে ভূমিকম্প এলাকার মধ্যে রয়েছে, সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ার সেই ডিজাইনটা করবে এবং আর্ট প্রবণ এলাকা হিসাবে ভূমিকম্প লোড বিবেচনা করে সেই বিল্ডিংটা ডিজাইন করবে। সে একটা সার্টিফিকেট দেয় এবং ডিউরিং কনস্ট্রাকশন অর্থাৎ যখন বাড়ির মালিক বিল্ডিংটা নির্মাণ করবে তখন সে ওই তার ডিজাইন অনুযায়ী বাড়িটা নির্মাণ করা হয়েছে কিনা সেটা তদন্ত করবে এবং কমপ্লিশন হওয়ার পর আপনার কমপ্লিশন সে একটা সার্টিফিকেট ইস্যু করবে। সেই অঙ্গীকারনামা সেই সিটি কর্পোরেশন তার প্ল্যানের সাথে দিয়ে আমাদের সাথে আমরা জমা নেওয়ার পরে সমস্ত কাগজপত্রগুলো দেখে তারপরে আমরা অনুমোদন দিয়ে থাকি এবং মাঝে মাঝে আমাদের টিম পরিদর্শন করে। যেহেতু সিলেটে কোনো রকম আসলে লোড বিয়ারিং বিল্ডিং অর্থাৎ ব্রিক হওয়ার পরে হয় না, সবই ফাউন্ডেশন বিল্ডিং আরসিসি বিল্ডিংয়ে ওইটা থেকে এই বিষয়ে আমার লোকজন যথেষ্ট সচেতন আছে। আমরা সিলেট সিটি কর্পোরেশন আমরা উই আর ভেরি মাচ অ্যালার্ট রিগার্ডিং আর্থকুয়েক ইন সিলেট সিটি কর্পোরেশন এরিয়া। তো আমাদের ইঞ্জিনিয়ারদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। তবে আমাদের জনগণকে আসলে আরও সচেতন হতে হবে যাতে তারা, যেহেতু এটা প্রযুক্তিও চেঞ্জ হচ্ছে, ভূমিকম্পর মাত্রাও চেঞ্জ হচ্ছে এবং কখন কোন জায়গায় সেটা বলা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আরও এক্সপার্ট ইঞ্জিনিয়ার দিয়ে আমরা তাদের এক্সপার্টিসটা যাতে বাড়াইতে পারি সেই জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের সাথে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়েরও একটা 5 ইয়ার্স প্ল্যানের মধ্যে একটা পরিকল্পনা আছে। আমরা তাদেরকেও সহযোগিতা নিচ্ছি। তবে আপনাদের মাধ্যমে আসলে সবাই এই দিকে আগে আসতে হবে। আর আমরা সেক্ষেত্রে ওই যে আপনার যেটা বললেন যে নকশা অনুমোদন করার পরে তাদের যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়া যদি কেউ না মেনে যদি বিল্ডিংটা তৈরি করে ফেলে, এই ধরনের কোনো কারোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিয়েছিলেন কিনা? আমাদের কাছে কিছু কিছু অভিযোগ মাঝে মাঝে আসে। তারা চুক্তি করার পর অনেক সময় তাদের সাথে কোনো কারণে তাদের যে চুক্তিটা সেটা তারা ভঙ্গ করে দেন আমরা তাদের চুক্তি অনুযায়ী, যেহেতু আমাদেরকে এই স্ট্যাম্পের ইয়েটা আসলে মালিক দেয়, তো যেহেতু মালিকের অনুমোদনটা আমরা মালিককে দিয়ে থাকি, তারপর আমরা মালিককে ওই বিষয়ে আবার চিঠি দিয়ে দিই যে আপনি কেন তার সাথে চুক্তিটা ভঙ্গ করেছেন, আপনি তার সাথে আবার রিনিউ করেন অথবা এক্সপার্ট আরেকজন ইঞ্জিনিয়ার আপনি নিয়োগ করেন। সেই ক্ষেত্রে আমাদের তদারকি থাকে। সেক্ষেত্রে আগামী দিনগুলোতে নতুন কোনো কমিটি বা নতুন কোনো পর্যবেক্ষণ কমিটি করছেন কিনা? আমাদের যে কমিটি আছে সেখানে আসলে সব প্রফেশনাল লোকজন আছে। আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের লোক আছে, ডিপ্লোমা অ্যাসোসিয়েশন লোক আছে, আর্কিটেক্টের প্রতিনিধি আছে, পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের সদস্য, এলজিডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের সদস্য রয়েছেন, পরিবেশ অধিদপ্তরে রয়েছেন। এখন এখানে আমাদের কমিটিকে আবার ক্ষমতা দেওয়া হচ্ছে প্রয়োজনে আমরা এক্সপার্ট মানে সদস্যকে কপ করতে পারবো। সেক্ষেত্রে আমরা আবার আমাদেরকে যে অ্যাসোসিয়েশন, প্রাইভেট যে অ্যাসোসিয়েশন আছে তারা একটা আবেদন দিয়েছে তাদের 2জন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য। তো সেটা আমাদের অন্তর্ভুক্তির জন্য সক্রিয় বিবেচনা আছে, আমরা তাদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করব। সেক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী সিলেট নগরীর যে কোনো ভূমিকম্প হলে ভবনগুলো ঠিক থাকবে বা আপনারা উদ্ধারের ক্ষেত্রে কতটুকু আপনারা সক্রিয় আছেন?
অ্যাকচুয়ালি আমরা তো দীর্ঘদিন থেকে এটা মাথায় নিয়ে কাজ করতেছি। আশা করি আমাদের যে বিল্ডিংগুলো এখন স্ট্রাকচারাল বিল্ডিং, এগুলা খুব বেশি যে ক্ষতিগ্রস্ত হবে সেটা বলা যাচ্ছে না, এবং ভূমিকম্পটা যে কোথায় হবে তার উপরে আসলে নির্ভর করে। যদি কাছাকাছি হয় তখন আমরা এফেক্টটা বেশি হবে, কিন্তু দূর হইলে আমরা এফেক্টটা আমরা ইনশাল্লাহ কম হব। ধন্যবাদ। শুনছিলেন আপনার সিলেট নগরীর যে বড় ধরনের ভূমিকম্প হলে কী ধরনের ব্যবস্থাপনা, তার আগে ভবনগুলো নির্মাণের ক্ষেত্রে যে ধরনের সিটি কর্পোরেশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। মোটামুটি এই ছিল সিলেটের ভূমিকম্প জোন হিসাবে যে সতর্কতা, তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।